প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় ডিমেনশিয়া। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে। ডক্টর নাজমুল হক 1980 সালের মে মাসে ফেনী জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2004 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমডি ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি নিউরোসায়েন্স হসপিটালের নিউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। আপনাকেও ধন্যবাদ স্যার, ডিমেনশিয়া একেবারে অনুষ্ঠানের শুরুতে আপনার কাছে জেনে নিতে চাই, সেটি হচ্ছে ডিমেনশিয়া বলতে আসলে কি বোঝায়? ডিমেনশিয়া বলতে আসলে বোঝায় যে আমাদের যে কর্মক্ষমতা, আমাদের যে স্মৃতিশক্তি, আমাদের যে ডেইলি অ্যাক্টিভিটি, এটা আসলে আমাদের একটা কগনিটিভ পাওয়ার উপর নির্ভর করে। আচ্ছা, যেমন আমার যে মনে রাখার ক্ষমতা, সেখান থেকে আমি মনে করতে পারি যে এটি একটি প্রোগ্রামে আমি এসেছি, এখানে আমাকে এই বিষয়ে আলোচনা করতে হবে। আমার যে কোনো জ্ঞান বিজ্ঞান আলোচনা সেটা কিন্তু মেমোরি থেকে কন্ট্রোল হয়। এই যে মেমোরি কমে যাওয়া বা স্মৃতিশক্তি কমে যাওয়া, এটার ইফেক্ট কিন্তু আমার সকল ক্ষেত্রে প্রভাব পড়ে। এই স্মৃতিশক্তি কমে যাওয়ার যে সমস্যা, সেটাকেই কিন্তু ডিমেনশিয়া বলে। এটির আসলে কোনো বয়সের পরিধি রয়েছে কিনা? ডিমেনশিয়া যে কোনো বয়সেই হতে পারে, তবে সাধারণত 50-এর ঊর্ধ্ব, বিশেষ করে 65-র ঊর্ধ্ব বয়সী মানুষদের ডিমেনশিয়া বা ভুলে যাওয়া বা স্মৃতিভ্রম হওয়ার আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। এই ডিমেনশিয়া যে বিষয়টি নিয়ে আমরা কথা বলছি, সেটি কি কোনো আসলে রোগের সাথে সম্পর্কিত কিনা? ডিমেনশিয়া অবশ্যই রোগের সাথে সম্পর্কিত। অনেক সময় দেখা যায় যে কিছু অন্য রোগ যেটি শরীরের অন্যান্য সিস্টেমকে আক্রান্ত করে, তার একটি উপসর্গ হিসেবে ডিমেনশিয়া হতে পারে। যেমন একটি হরমোনের রোগ আছে হাইপোথাইরয়েডিজম, থাইরয়েড হরমোন কম থাকে, সেখান থেকে কিন্তু মানুষ ভুলে যায়, খুব দ্রুত ভুলে যায়। এছাড়া বিভিন্ন রকম ভিটামিন কম থাকার জন্য, বিশেষ করে ভিটামিন B12 কম থাকার জন্য কিন্তু মানুষ ভুলে যায়। অনেক সময় মাথায় আঘাত পড়লে সাবডুরাল হেমাটোমা বা এক্সট্রাডুরাল হেমাটোমা, সেখান থেকেও কিন্তু ভুলে যাওয়ার রোগ হতে পারে। এছাড়া মেইনলি ডিমেনশিয়া যে কারণে হয় সেটা হচ্ছে নিউরোলজিক্যাল বা ব্রেইনের নার্ভ শুকিয়ে যাওয়ার জন্য, যেটাকে আমরা প্রাইমারি ডিমেনশিয়া বলি। যেমন আলজেইমার্স ডিজিজ, মাল্টি ইনফার্ট ডিমেনশিয়া, লিও বেডি ডিমেনশিয়া, এগুলো ব্রেইনের কোষ শুকিয়ে যাওয়া বা ব্রেইনের সক্ষমতা কমে যাওয়ার জন্য ভুলে যাওয়ার সমস্যা হয়। কি ধরনের আসলে ডিমেনশিয়া রয়েছে? ডিমেনশিয়া আসলে অনেকগুলো কারণে হতে পারে। ডিমেনশিয়াকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে নিউরোলজিক্যাল, আর একটি হচ্ছে নন নিউরোলজিক্যাল। নিউরোলজিক্যাল মানে স্নায়ু বা ব্রেইনের অরিজিনাল নিজের সমস্যার জন্য সে ভুলে যাচ্ছে, আর নন নিউরোলজিক্যাল হচ্ছে ব্রেইনের বাহিরে কিছু রোগ, কিন্তু সেটার জন্য তার ভুলে যাওয়ার সমস্যা হচ্ছে। ব্রেইনের রোগগুলোর মধ্যে ব্রেইনের কোষ শুকিয়ে যাওয়া বা সক্ষমতা কমে যাওয়া, যেমন আমরা যেটি আলোচনা করছিলাম অ্যালজেইমার্স ডিজিজ। এই অ্যালজেইমার্স ডিজিজে ব্রেইনের কিছু কোষ কমে যায়, তখন মানুষ মনে রাখতে পারে না, তার ঘুমের প্যাটার্ন চেঞ্জ হয়ে যায়, তার আচরণ চেঞ্জ হয়ে যায়, পার্সোনালিটি চেঞ্জ হয়ে যায়। দেখা যায় যে মানুষ খুব ভালো একটি মানুষ, সে অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে, রাতে ঘুমাচ্ছে না, দিনে ঘুমাচ্ছে। এছাড়া বারবার স্ট্রোক করলে তখন মাল্টি ইনফার্ট ডিমেনশিয়া হয়। পার্কিনসন নামক একটি রোগ আছে যেখানে ব্রেইনের কোষ কমে যায়, সেখানেও কিন্তু মানুষের ভুলে যাওয়ার সমস্যা হতে পারে। একজন ব্যক্তি আসলে এই ডিমেনশিয়ার সমস্যা হচ্ছে, তিনি কিভাবে বুঝতে পারবেন, কিংবা তার চারপাশের লোকজন কিভাবে বুঝবেন? ডিমেনশিয়ার প্রথম লক্ষণই যে রোগী বুঝবে না, কিন্তু রোগীর আত্মীয় স্বজন বুঝবে। যদি কোনো রোগী এসে আমাদেরকে বলে যে সে ভুলে যাচ্ছে, নিশ্চিত থাকেন যে এটি ডিমেনশিয়া না। কারণ ডিমেনশিয়া রোগী যে ভুলে যাচ্ছে, সে নিজে কিন্তু অত বেশি টের পাবে না, বরং সে আরও অ্যাগ্রেসিভ হয়ে যাবে। সে বলবে যে আমার সব মনে থাকে, ওরাই ভুল বলছে। এবং ডিমেনশিয়া রোগীর যে আচরণগত চেঞ্জ থাকে, শুধু যে সে ভুলে যাবে তা কিন্তু না, তার আচরণগত চেঞ্জ থাকবে। সে কম ঘুমাবে, অ্যাগ্রেসিভ হয়ে যাবে, উল্টাপাল্টা কথা বলবে। ভুলে যাওয়াটাকে ধামাচাপা দেওয়ার জন্য সে অপ্রাসঙ্গিক, অবান্তর এবং যে ঘটনা ঘটেনি সেই ঘটনা বলতে থাকবে। আর সিওডো ডিমেনশিয়া হচ্ছে আমরা যেটা কমপ্লেইন করি, সবারই তো ভুলে যায় এবং মানুষ মাত্রই কিন্তু ভুলে যায়, কিন্তু এই যে মানুষের যে ভুলে যাওয়ার প্রবণতা বা ভুলে যাওয়ার সমস্যা, এটা নিয়ে যদি সে নিজে কমপ্লেইন করে, বুঝতে হবে এটা সিওডি ডিমেনশিয়া, এটা স্বাভাবিক। দ্য সিনাইল ডিমেনশিয়া, স্বাভাবিকভাবেই সে ভুলে যাচ্ছে, সেটাই সে কমপ্লেন করতেছে। আর ডিমেনশিয়ার একটা ইন্টিগ্রাল পার্ট হচ্ছে রোগী সবসময় ডিনাই করবে, রোগীর সাথে যারা থাকে ওরা বলে যে বাবা তো কিছুই মনে রাখতে পারে না। সেক্ষেত্রে আসলে যখন চিকিৎসকের শরণাপন্ন হলো, তারপরে আসলে পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন পড়ে কিনা? অবশ্যই ডিমেনশিয়া হলে ওই যে বললাম, ডিমেনশিয়ার অনেকগুলো কারণ কিন্তু খুব সাধারণ কমন। যেমন আপনার ভিটামিন কমে গেল, ডিমেনশিয়া দেখা যাচ্ছে। আপনার থাইরয়েড হরমোনের অভাব দেখা যাচ্ছে, ডিমেনশিয়া দেখা যাচ্ছে। অনেক সময় কিছু ইনফেকশন, বিশেষ করে সিফিলিস, আরও অনেক রকম ইনফেকশন থেকে কিন্তু ডিমেনশিয়া দেখা দিতে পারে।
অনেক সময় অনেক আগে আপনি ছাদ থেকে পড়ে গেলেন, কিন্তু বা একটা ছোট আঘাত পেলেন, আপনি মনে করলেন যে মাথার আঘাতটা তো বড় না, কিন্তু সেখান থেকে ব্রেইনে রক্ত জমে কিন্তু আপনি ডিমেনশিয়া ডেভেলপ করতে পারে। তো এগুলো রিকগনাইজ করার জন্য আপনাকে থাইরয়েড টেস্ট করতে হবে, ব্লাড সুগার দেখতে হবে, আপনাকে দেখতে হবে যে আপনার ভিটামিনগুলো কম কিনা, এগুলো আপনাকে অ্যানালাইসিস করে দেখতে হবে। আর ব্রেইনের যে প্রাইমারি ডিজিজ, যেগুলোতে ব্রেইনের কোষ শুকিয়ে যায় সেখান থেকে ডিমেনশিয়া, এটার জন্য আপনাকে এমআরআই করতে হবে। ব্রেইনের এমআরআই করলে আপনি বুঝতে পারবেন যে অ্যালজাইমার্স, লিওবেডি ডিমেনশিয়া, বা আমরা যেটা পার্কিনসন ডিমেনশিয়া, বা বারবার অনেক সময় কি ছোট ছোট স্ট্রোক করে মানুষ, যেটা বৃদ্ধ মানুষরা বুঝে না, যে একদিন একটু কথা কম বললো, একদিন একটু দেখলাম যে বাবার একটু মুখ বাঁকা, পরের দিন আবার ঠিক হয়ে গেল, কিন্তু বারবার এই স্ট্রোকগুলো সে করছে ডায়াবেটিস আনকন্ট্রোল থাকার জন্য। তারপরে একসময় গিয়ে দেখা যাচ্ছে যে বাবার তো আসলে মনে থাকে না এবং বাবার তো স্মৃতিশক্তি কমে যাচ্ছে। পরবর্তীতে যখন আপনারা রোগ ডায়াগনোসিস করে ফেললেন, এরপরে কাউন্সিলিংটি কিভাবে করেন? ডিমেনশিয়ার কাউন্সিলিংটি ভেরি ইম্পর্টেন্ট পার্ট, কারণ ডিমেনশিয়ার রোগীর তো শুধু যে স্মৃতিশক্তি কমে যায় তা না, তার ঘুমের সমস্যা হয়, আচরণগত সমস্যা হয়, অনেক সময় সারা রাত বসে থাকে, দিনের বেলা ঘুমায়। তো তখন হয় কি রোগীর যেহেতু কগনিশন কমে যায়, মানে সেন্স এবং বাংলা যেটা আমরা বলি যে হুশ বা জ্ঞান কমে যায়, তখন হয় কি সে ধাক্কা খায়, বিভিন্ন দিকে হাঁটতে গেলে বিভিন্ন সাবস্টেন্সের সাথে ধাক্কা খেয়ে পড়ে মাথা এবং হাড়, কোমরের হাড় এগুলো ভেঙে যায়। এই জন্য ডিমেনশিয়ার রোগীদেরকে আমরা বলি যে তার বাসায় যে লিভিং রুম সেটা যে কোনো এজড লেস হইতে হবে, মানে লিভিং রুমে কোনো এমন কোনো ফার্নিচার থাকতে হবে না যাতে সে আঘাত পেতে পারে। ডিমেনশিয়ার রোগীর যে বাথরুম থাকবে সেখানে আমরা বলি যে তার বাথরুমে যেন সে ছিটকানি না লাগাতে পারে, কারণ বাথরুমে প্রায় দেখা যায় যে সে বাথরুমে ঢুকে কিন্তু কেন ঢুকছে এটাই সে ভুলে যায়, এবং প্রায় ওরা বাথরুমে ঢুকে অজ্ঞান হয়ে যায়, তখন তাদেরকে রেস্কিউ করা উইল বি ভেরি ডিফিকাল্ট। এই জন্য রোগীর অ্যাটেন্ডেন্টকে আমরা বলি যে তার রুমটা থাকতে হবে সিম্পল, মাল্টিপল ফার্নিচার দেওয়া যাবে না, এবং তার বাথরুমের কোনো ছিটকানি রাখা যাবে না, এবং তার দিকে নজর রাখতে হবে সে যেন প্রায় ডিমেনশিয়া রোগীরা বাসা থেকে বের হয়ে যায় এবং সে কোথা থেকে আসছে এটা তার মনে থাকে না, তখন কিন্তু হারিয়ে যায় এবং খুঁজে পাওয়া যায় না, এই ধরনের দুর্ঘটনা ঘটে। এদেরকে একটু মনিটরিং এ রাখতে হয়, এগুলো হচ্ছে পরামর্শ। হঠাৎ করেই কি আসলে ডিমেনশিয়ার সমস্যা শুরু হতে পারে কিনা, নাকি একটি দীর্ঘ সময়ের পরবর্তীতে শুরু হয়? আসলে হঠাৎ করে ডিমেনশিয়া হতে পারে। হঠাৎ করে ডিমেনশিয়া হলে বুঝতে হবে যে তার কোনো সিরিয়াস টাইপের অন্য রোগ হয়েছে, যেমন মাথায় আঘাত পেয়ে সাবডুরাল হেমাটোমা হলো, হঠাৎ করে তার ভুলে যাওয়ার সমস্যা হচ্ছে, সে নিজের নাম মনে রাখতে পারে না, কারো নাম মনে রাখতে পারে না, হঠাৎ করে ভুলে যাওয়ার সমস্যা। আবার হতে পারে কিছু রোগ যেমন উইলসন ডিজিজ, আরও কিছু রোগ আছে, এগুলো তো হঠাৎ করে ডিমেনশিয়া থাকে, যেমন কারো কিছু কিছু ব্রেইন টিউমার থাকে, সেখানে কিন্তু মানুষের ভুলে যাওয়ার সমস্যা হয়। কেউ যদি হঠাৎ করে ভুলে যাওয়ার সমস্যা হয় তাহলে বুঝতে হবে যে ডিমেনশিয়া তো হয়েছে, কিন্তু এর কজটা কোনো একিউট, কোনো নিউরোলজিক্যাল রোগটা ইমিডিয়েট হয়েছে। আর যে রোগগুলো আমরা বলছি ব্রেনের কোষ শুকিয়ে যাওয়ার জন্য বা সক্ষমতা কমে যাওয়ার জন্য হচ্ছে, পার্কিনসন ডিজিজ বা অ্যালজাইমার্স ডিজিজ যেগুলো আমরা বলছি, এগুলো কিন্তু স্লোলি শুরু হয়, আস্তে আস্তে শুরু হয়, এবং একসময় গিয়ে এটা একটা মারাত্মক আকার ধারণ করে। নিশ্চয়ই, যাদের আসলে পার্কিনসন ডিজিজের কথা আপনি বলছিলেন সেটি রয়েছে, পরবর্তী জীবনে কি তাদের ডিমেনশিয়া হবে, এই ধরনের কোনো নিশ্চয়তা রয়েছে কিনা? পার্কিনসন রোগে কিন্তু ডিমেনশিয়া একটা ইন্টিগ্রাল পার্ট, সবার যে হবে তা কিন্তু না। কিছু কিছু পার্কিনসনিজমে ডিমেনশিয়া দেখা যায়। দেখা যায় যে প্রথমে তার পার্কিনসনিজম ছিল, তার হাঁটা চলা স্লো, হাত পা কাঁপে বা তার স্লোনেস ছিল, কিন্তু পরবর্তী একসময় গিয়ে দেখা যাচ্ছে যে সে মনে রাখতে পারতেছে না এবং তার আচরণগুলো অসংলগ্ন হয়ে যাচ্ছে। পার্কিনসনের ডিমেনশিয়াটা সাধারণত একটু পরে আসে, একটু লেটে আসে। চিকিৎসা পদ্ধতি কি কি রয়েছে এই ডিমেনশিয়ার ক্ষেত্রে বিস্তারিতভাবে একটু জানতে পারি? ডিমেনশিয়ার চিকিৎসাকে আমরা মূলত তিনটে ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে গিয়ে উপসর্গের চিকিৎসা, 2 নম্বর হচ্ছে কারণের চিকিৎসা, 3 নম্বর হচ্ছে তার পরামর্শ। উপসর্গের চিকিৎসা হচ্ছে ডিমেনশিয়া রোগীরা প্রায় দেখা যায় যে রাতে ঘুমায় না, অ্যাগ্রেসিভ থাকে, তর্ক বিতর্ক করে, অজানা অদ্ভুত একটি কথা বলে, যে ঘটনা ঘটেনি সেই ঘটনা তারা, এটাকে আমরা হ্যালুসিনেশন বলি। এবং ডিমেনশিয়া পেশেন্টদের কিন্তু ইলিউশন থাকে, ডিলিউশনও থাকে। ডিলিউশন মানে তার মধ্যে একটা অ্যাবনর্মাল বিলিফ থাকে। দেখা যায় যে ডিমেনশিয়া রোগী এসে বলে যে আমার ওয়াইফ আমাকে মেরে ফেলবে, ওয়াইস ওয়াইফ তার জন্য কাজ করতে করতে জীবন দিয়ে দিচ্ছে। এই যে অ্যাবনর্মাল বিলিফ, প্রায় বলে যে আমার বাসায় সাপ দেখা যাচ্ছে, ড্রাইভার এসে রাতে বসে থাকে এখানে। এই যে অ্যাবনর্মাল বিলিফ, এইটা কমানোর জন্য আমরা প্রায় কুইটিপিন বা প্রিমাভেনসেরিন বা লক্সিপিন এই জাতীয় ওষুধ আমরা কিন্তু তাদেরকে অ্যাডভাইস করি। খাবার যে ওষুধগুলো, জি, এই খাবারগুলো, মুখে খাওয়ার ওষুধগুলো আমরা দিই তার সিমটমকে কমানোর জন্য। এছাড়া ডিমেনশিয়ার যে ভুলে যাওয়ার প্রবণতা, এটাকে ওভারকাম করার জন্য আমরা কিছু অ্যান্টি ডিমেন্টিক ড্রাগ, যেগুলো রিভাস্টিকমিন, আরও অনেক রকম অ্যান্টি ডিমেন্টিক ড্রাগ আছে, যেটা তার ব্রেইনের মনে রাখার ক্যাপাসিটিটাকে বাড়ায় দেয়, সক্ষমতাকে বাড়ায় দেয়, এবং এই যে রোগ, এই রোগের প্রসেসটাকে স্লো করে দেয়। এটা হচ্ছে ডিমেনশিয়ার চিকিৎসা। সেকেন্ড চিকিৎসা হচ্ছে কি আমরা রোগের কারণ, এই রোগের কারণ যদি হয়ে থাকে থাইরয়েড হরমোন কমে যাওয়া, তাহলে আমাকে ওই কারণের চিকিৎসা করতে হবে। রোগের কারণ যদি হয়ে থাকে বারবার স্ট্রোক, তাহলে স্ট্রোকের চিকিৎসা করতে হবে। রোগের কারণ যদি হয়ে থাকে উইলসন ডিজিজ বা ব্রেইন টিউমার, আমাকে ওই কারণের চিকিৎসা কিন্তু করতে হবে। সিমটমের ট্রিটমেন্টের সাথে সাথে আমি যদি কারণের চিকিৎসা না করি, এই রোগ কিন্তু পুরোপুরি যাবে না। থার্ডে আসে হচ্ছে অ্যাডভাইস।
অ্যাডভাইসের মধ্যে আমাদেরকে বলতে হবে যে এই রোগীগুলো কিন্তু শিশুর মতো। আমরা ডিমেনশিয়া রোগীর আত্মীয় স্বজনকে বলি যে উনি কিন্তু একটা বৃদ্ধ শিশু, ওনাকে আদর করতে হবে, যত্ন নিতে হবে, ওনার দিকে খেয়াল রাখতে হবে, ওনার খাওয়া, গোসল, ঘুম সবকিছু ওনাকে মনিটর হতে হবে। ডিমেনশিয়া রোগী নিজে খাবে না, প্রায় দেখা যাবে ওরা খাওয়া নিয়ে মুখে বসে আছে, ওকে স্টিমুলেট করতে হবে, বলতে হবে যে বাবা খাও, এখন খাওয়ার সময়। প্রায় ডিমেনশিয়া রোগীরা গোসল করে না, তাদেরকে বলতে হবে যে গোসল করতে হবে, মনিটরিং রাখতে হবে। দারোয়ানকে বলতে হবে যে উনি যেন বাসার বাইরে যেতে না পারে। এটি কি আসলে তিনি মনে রাখতে পারছেন না, এই জন্য এই লাইফস্টাইল থেকে সরে আসছেন? এক্ষেত্রে মনে রাখা কিন্তু একটা ইনফ্লুয়েন্স। যেমন আমি একটা উদাহরণ দিই স্বাক্ষর, আপনি যে আজকে এই প্রোগ্রামে আসলেন, এটা কিন্তু আপনার স্মৃতিশক্তি আপনাকে একটা হেল্প করেছে। আপনি এদিকে আসতেছেন, আপনি যদি মনে না থাকে আপনি বাসা থেকে বের হয়ে অন্য কোন দিকে চলে গেলেন, কোথায় চলে গেলেন, উত্তরে চলে গেলেন, আপনার তো খেয়ালই নেই যে আপনার এই প্রোগ্রাম আসার কথা, এখানে আপনি একজন উপস্থাপক। মনে রাখা একটা ইন্টিগ্রাল পার্ট। প্লাস হচ্ছে ডিমেনশিয়ার সাথে কিন্তু ঘুমের সমস্যা দেখা দেয়। আপনি যদি রাতে ভালো না ঘুমান, আপনি তো সকালে পারফর্ম করতে পারবেন না, উপস্থাপনাটা ভালো করতে পারবেন না। 3 নম্বর, ডিমেনশিয়াতে কিন্তু ব্যক্তিত্ব নষ্ট হয়ে যায়। আপনার পার্সোনালিটি আপনাকে সুন্দর করে ড্রেস পরায়, আপনাকে প্রেজেন্টেবল করে। আপনার পার্সোনালিটি লুজ হয়ে গেলে আপনি কিন্তু একটা অদ্ভুত পোশাক পরে, যে কেউ একটা লুঙ্গি পরে, একটা বড় সরকারি কর্মকর্তা দেখা যাচ্ছে লুঙ্গি পরে অফিসে চলে আসছে। তাহলে ওই যে সবগুলো জিনিসের সাথে কিন্তু আমাদের মেমোরি কিন্তু একটা ইন্টিগ্রাল পার্ট। সেক্ষেত্রে ঘুমের বিষয়টি সম্পর্কে একটু আপনার কাছ থেকে জানতে চাই। ঘুমের বিষয়টি ডিমেনশিয়ার একটা ইন্টিগ্রাল পার্ট। ডিমেনশিয়া রোগীদের ঘুমের সমস্যা থাকবেই। ঘুমের সমস্যাটা ওদের আসলে 3টা প্যাটার্নে হয়। 1 নম্বর প্যাটার্ন হচ্ছে ঘুম কম হয়, রোগীর আত্মীয় স্বজন হিসেবে উনি খুব কম ঘুমায়, এটা হচ্ছে ফার্স্ট প্যাটার্ন। সেকেন্ড প্যাটার্ন হচ্ছে রাতে ঘুমায় না, দিনে ঘুমায়। থার্ড প্যাটার্ন হচ্ছে ঘুমের মধ্যে তারা দুঃস্বপ্ন দেখে, হ্যালুসিনেশন হয়, উল্টাপাল্টা জিনিস দেখে ঘুমানোর আগে তারা ক্রেজি হয়ে যায়। এই 3টা প্রবলেম। 1 নম্বর প্রবলেম যেটা কম ঘুমায়, এটার জন্য আমরা সিডেটিভ দিতে পারি, এবং রোগী দেখা যায় যে কম ঘুমায়, এটার জন্য আমরা কিছু পরামর্শ দিই যে নির্দিষ্ট সময় তাকে ঘুমাইতে হবে, ঘুমানোর সময় তাকে তার বাসার পরিবেশটা সাউন্ড লেস এবং নয়েজ লেস এরকম করে দিতে হবে। 3 নম্বর হচ্ছে বাহিরের যেন আলো তার রুমে প্রবেশ না করে। 2 নম্বর প্রবলেম যেটা হয়, এই রোগীগুলো দেখা যায় যে রাতে ঘুমায় না, সারা রাত উৎপাত করে, এদিক যায় ওদিক যায়, ফ্রিজ ধরে, এটা করে, বাসা থেকে বের হয়ে যেতে চায়, দিনের বেলা সারা দিন ঘুমায় আছে। তো এটা কিন্তু একটা প্রবলেম, সোশ্যাল হ্যাম্পার। দিনের বেলা যদি কেউ ঘুমিয়ে থাকে তাহলে তো সে দৈনিক কোনো অ্যাক্টিভিটি করতে পারবে না, দুনিয়া থেকে সে দূরে সরে যাচ্ছে। এবং দেখা যাচ্ছে কে রাষ্ট্র চালাচ্ছে, সরকার কোথায় গিয়েছে, দেশে এখন কোন বার, কোনো কিছুই তার হুঁশ নেই। সে দিনে ঘুমাচ্ছে, সারা রাত জেগে সবাইকে উৎপাত করছে। এটা করার জন্য তাকে স্লিপ সাইকেলটা ঠিক করতে হবে। 3 নম্বর জিনিস যেটা, ডিমেনশিয়া রোগীরা ঘুমের আগে যখন একাকী হয় তখন তার হ্যালুসিনেশন হয়, এবং সে উল্টাপাল্টা জিনিস দেখে, সাপ দেখে, বাঘ দেখে, তাকে মারতে আসতেছে, তার মধ্যে এক ধরনের অ্যাবনর্মাল বিলিভ আসে যে তাকে কেউ ক্ষতি করতে আসতেছে, এবং প্রায় এরা বলে যে আমার সম্পত্তিরা নিয়ে যাচ্ছে। তখন সে অ্যাগ্রেসিভ হয়ে যায়। ঘুমানোর সময়, এই সময় দেখা যাচ্ছে মা খুব অ্যাগ্রেসিভ, এরে মারতে যাচ্ছে, তারা ধরতে যাচ্ছে। তো এই 3টা প্রবলেমেরই কিন্তু ড্রাগস আছে, অ্যাডভাইস আছে, এগুলো দিয়ে কিন্তু এটাকে নিয়ন্ত্রণ করা যায় এবং ম্যানেজ করা যায়। ডিমেনশিয়া যারা চিকিৎসা পদ্ধতি গ্রহণ করছেন তাদের কি আসলে আবার সেই স্বাভাবিক অবস্থায় ফেরত আসা সম্ভব? অবশ্যই সম্ভব। ডিমেনশিয়ার কিছু রিভার্সিবল কজ আছে। যেমন আপনি যদি থাইরয়েড হরমোনের প্রবলেমের জন্য ডিমেনশিয়া, থাইরয়েড হরমোন রিপ্লেস করলে রোগী একদম সুস্থ হয়ে যাবে। আপনার যদি ব্রেন টিউমারের জন্য হয়ে থাকে তাহলে ব্রেন টিউমারের চিকিৎসা করলে রোগী কিন্তু সুস্থ হয়ে যাবে। ব্রেনের রক্তক্ষরণ থাকলে সেটাও চিকিৎসা, ভিটামিন ডেফিসিয়েন্সি থাকলে এটাও চিকিৎসা। কিন্তু যেসব ডিমেনশিয়া এগুলো ব্রেনের নার্ভ শুকিয়ে যাওয়ার জন্য হচ্ছে, যেমন আলজেইমার্স, পার্কিনসন, লিওবেরি ডিমেনশিয়া, আরও কিছু ডিমেনশিয়া আছে, এগুলো একেবারে নিয়ন্ত্রণ হয় না, কিন্তু চিকিৎসা বিজ্ঞান এগিয়ে যাচ্ছে। নিয়ন্ত্রণ না হলে এগুলো কিন্তু নিরাময়যোগ্য, একেবারে ভালো থাকবে না। চিকিৎসা করে এগুলো আমরা নিরাময় করতে না পারলেও নিয়ন্ত্রণ কিন্তু করতে পারবো। ফলো আপের বিষয়টি আপনার কাছে একটু জানতে চাই, যারা আসলে ওষুধ গ্রহণ করছেন তাদের ক্ষেত্রে ফলো আপটা আসলে কিভাবে নিশ্চিত করা প্রয়োজন? ডিমেনশিয়া রোগীদের ফলো আপ খুব গুরুত্বপূর্ণ, কারণ এদের যে ড্রাগসগুলো দিচ্ছি, এই ওষুধগুলোর রেসপন্স এক একজনের এক এক রকম, ইন্ডিভিজুয়ালিস্ট। এখন এটা তো কোনো তেমন পরীক্ষা করেও আমি বুঝবো না। আপনার বাবাকে আমি ওষুধ দিলাম, উনি কি এখন ঘুমাচ্ছে কিনা, ওনার কি সেন্স বাড়ছে কিনা, এটা তো আপনার সাথে কথা বললেই আমি বুঝবো। আমি কিন্তু কোনো পরীক্ষা করে এটা মেজার করতে পারবো না। সেজন্য ডাক্তার আপনাকে যেই সময়টাকে, ইউজুয়ালি আমরা ডিমেনশিয়া রোগীদেরকে 2 মাস বা 2.5 মাস পর পর নিউরোলজিস্টে ফলো আপে থাকতে বলি। এই ফলো আপটা খুব ইম্পর্টেন্ট। অনেক সময় যে ওষুধ আমরা দিলাম, উনি একদম ঘুমাচ্ছে না, ওষুধ খেয়ে উনি দেখা যাচ্ছে দিনের পর দিন ঘুমাচ্ছে, তখন কিন্তু ওষুধের ডোজ কমাতে হবে। অনেক সময় আমরা বললাম ভালো মনে করে ওষুধ দিলাম, তো রুগী খেয়ে একদম বিছানায় প্রস্রাব করে দিচ্ছে, কোনো সেন্সই নেই। সুতরাং ওষুধ টাইট্রেশনটা কিন্তু বারবার ফলো আপের মধ্য দিয়েই কিন্তু একটা টার্গেটে পৌঁছানো যায়। আমরা বলি যে ডিমেনশিয়া পেশেন্টদেরকে বারবার ডাক্তারের কাছে নিতে, বারবার ডাক্তারের কাছে নিলে ডাক্তার কয়েকবার ভিজিট করলে কিন্তু তার ডিমেনশিয়ার প্যাটার্ন এবং কোন ডোজে আগে সে রেসপন্স করবে এটা ডাক্তার বুঝে যায়। অনেক সময় রুগীরা হতাশ হয়ে যায়, বলে যে গেলাম ওষুধ খেতে এই সমস্যা, হতাশ হবেন না, আবার যান, 2-1 দেখলে উনি বুঝে যাবে যে কোন ড্রাগসটাতে আপনার বাবা বা মা রেসপন্স করবেন, কোন ড্রাগটাতে উনি একদম কন্ট্রোলে থাকবেন। আমরা ডিমেনশিয়ার এই বিষয়গুলো নিয়ে আরও কথা বলবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া।
প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, ডিমেনশিয়া নিয়ে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। ঘরের কাজ করি বা বাইরের কাজ, দুটো কাজ করতে কিন্তু ব্রেনের কার্যকারিতা ঠিক রাখা খুবই জরুরি। কারণ ব্রেন যদি ঠিক না থাকে এবং আমাদের স্মৃতিশক্তি যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু আমাদের প্রাত্যহিক যে কাজগুলো থাকে সেগুলো কিন্তু অনেকটাই ব্যাঘাত ঘটে। দেখা গেল একটা কাজ আমার করার কথা ছিল, সেটা আমি অনেকটা ভুলে গেলাম বা পরের দিন আবার মনে পড়লো, তখন দেখা যায় যে আমাদের আসলে নিজের প্রতি কনফিডেন্সটা অনেক কমে যায়। এবং এই প্রতিযোগিতার দিনে আমাদের ব্রেনের কার্যক্ষমতা ঠিক রাখাটা কিন্তু একটা চ্যালেঞ্জিং বিষয়। চলুন জেনে নেওয়া যায় কি কি খাবারে আমরা এই আমাদের ব্রেনটাকে সতেজ এবং কর্মক্ষম রাখতে পারি। প্রথমে আমি বলবো হচ্ছে গিয়ে ডিমের কথা। ডিম একটি সুপার ফুড। ভিটামিন সি ছাড়া আল্লাহ প্রদত্ত পৃথিবীতে যত ভিটামিনস আছে সেগুলো কিন্তু এই খাবারে পাওয়া যায়। এবং কোলিন নামে একটি খাদ্য উপাদান আছে, যেটা হচ্ছে আমাদের ব্রেনের কার্যক্ষমতা, বিশেষ করে নিউরনের সুস্থতা করতে সাহায্য করে। তো বুঝতেই পারছেন এই কোলিন উপাদানটা যেহেতু ডিমে পাওয়া যাচ্ছে, এই ডিম যদি আপনি খাদ্য তালিকায় প্রতিদিন রাখেন, তাহলে কিন্তু খুব সহজেই আপনার ব্রেনটাকে আপনি কার্যক্ষমতায় বৃদ্ধি করতে পারবেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে গিয়ে মাছ। মাছ কিন্তু আসলে আমরা সারাদিন হয়তো দিনে 1 থেকে 2 টুকরা খাই, কিন্তু কি ধরনের মাছ খাচ্ছি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বিশেষ করে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ যে মাছগুলো আছে, আমরা সামুদ্রিক মাছ বলে থাকি, এগুলোতে প্রচুর পরিমাণে কিন্তু ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, যেগুলো হচ্ছে আমাদের ব্রেনের সুস্থতা এবং ব্রেনের যে আমাদের ব্রেন পুরোটাই কিন্তু হচ্ছে ফ্যাট দিয়ে তৈরি, এই ফ্যাটটাকে সুস্থ রাখতে এবং কর্মক্ষম রাখতে সাহায্য করে। 3 নাম্বার বলবো হচ্ছে গিয়ে টক দই। টক দই এমন একটি খাবার যেটা আমাদের শরীরের সুস্থতার পাশাপাশি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে কিন্তু সাহায্য করে। বিশেষ করে আমাদের পেট পরিষ্কার করা এবং পেটের যাবতীয় প্রবলেম সলভ করতে কিন্তু টক দইয়ের কিন্তু এবং টক দইয়ের মধ্যে থাকা যে প্রোবায়োটিক্সগুলো আছে সেগুলোর কিন্তু জুড়ি নেই। এবং এটা যখন থাকে তখন স্বাভাবিকভাবে কিন্তু আমাদের বডিতে রক্ত চলাচল করে এবং আমাদের ব্রেনে যখন রক্ত যায় এবং রক্তের সাথে কিন্তু অক্সিজেনও পরিবহন করে, তখন কিন্তু এই ব্রেনটা আরও বেশি কার্যক্ষমতা বৃদ্ধি পায়। লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে বেরি জাতীয় ফল। কারণ আমাদের দেশে কিন্তু জাম খুব কম সময় আমরা পেয়ে থাকি, এটা কিন্তু আমরা আমাদের ফ্রিজ আপ করতে পারি। এছাড়াও কিন্তু ক্যানে বেরি জাতীয় ফলগুলো পাওয়া যায় এখন খুব সস্তায়। এগুলো আমরা কিন্তু আমি এবং আমাদের পরিবারের যে যারা সদস্য আছে সবাইকে কিন্তু খেতে সাহায্য করব। কারণ এই রঙের ফলে অনেক বেশি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং ব্রেনের যে সুস্থতা ডিটক্সিফাইড করা বডিটাকে যেটা বলে সেটা করে। এইটা করার ফলে যেটা হয়, ব্রেন অনেক সতেজ থাকে এবং ব্রেনের যে প্রয়োজনীয় পুষ্টিগুলো থাকে সেটা পৌঁছাতে সাহায্য করে। তাহলে দর্শক, আপনারা জানেন যে এই 4টি খাবারে আমরা যদি আমাদের প্রাত্যহিক জীবনে একটু অভ্যস্ত করে ফেলি এবং আমাদের মেনুতে সুন্দর করে সাজিয়ে নেই, তাহলেই কিন্তু আমাদের ব্রেনের কার্যক্ষমতা বৃদ্ধি করতে আমরা সক্ষম হব। ডিমেনশিয়া যে বিষয়টি নিয়ে আমরা কথা বলছিলাম, সেক্ষেত্রে আসলে যারা এই ধরনের রোগী রয়েছেন তাদের ক্ষেত্রে আসলে পারিপার্শ্বিক অবস্থা এবং সামাজিক অবস্থা, পারিবারিক অবস্থা কেমন হওয়া বাঞ্ছনীয়? ডিমেনশিয়া রোগী কিন্তু দিনকে দিন বাড়ছে, আমাদের গড় আয়ু বাড়ছে, যত গড় আয়ু বাড়ছে বৃদ্ধদের ডিমেনশিয়া বাড়ছে। ডিমেনশিয়া রোগীগুলো আমি আগেই যা বললাম, তারা একটা বৃদ্ধ শিশু, এদেরকে যত্ন নিতে হবে, আদর করতে হবে। রাগারাগি বা অবহেলার মাধ্যমে এটাকে চিকিৎসা করা যাবে না। একটি ডিমেনশিয়া পেশেন্টকে ম্যানেজ করার ক্ষেত্রে তার পরিবারের দায়িত্ব আছে, তার বন্ধুর দায়িত্ব আছে, সমাজের দায়িত্ব আছে। সে যেন কোথাও আঘাত না পায়, সে যেন মানসিকভাবে আঘাত না পায়, এদিকে লক্ষ্য রাখতে হবে। অনেক সময় অনেক ড্রাগ দিয়েও ডিমেনশিয়া রোগীকে ম্যানেজ করা যায় না, কিন্তু একটা আদর, যত্ন, একটি এনভায়রনমেন্ট সৃষ্টি, দেখা যাচ্ছে একটা ডিমেনশিয়া রোগী ঘুমায় না, আপনি অনেক ওষুধ দিয়েও ঘুমাতে পারছে না, কিন্তু তাকে একটু কোয়াইট করে দিলেন, কাম করে দিলেন, তার রুমটা অন্ধকার করে দিলেন, সে কিন্তু ঘুমাচ্ছে। সুতরাং এই ক্ষেত্রে কিন্তু পরিবারের দায়িত্ব অপরিসীম। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকেও ধন্যবাদ এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, ডিমেনশিয়া নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। বাংলাদেশে গ্লোবোকনের পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশে বর্তমানে ক্যান্সার রোগীর সংখ্যা 16 লক্ষ। আমরা যাদের ক্যান্সার হয়, আপনি জানেন যে ক্যান্সার প্রেজেন্ট করে হচ্ছে অ্যাডভান্স স্টেজে। অ্যাডভান্স স্টেজে যে ক্যান্সারগুলো প্রেজেন্ট হয় তাদেরকে আমরা বাঁচাতে পারি না, কন্ট্রোল করতে পারি, কিন্তু যারা আর্লি স্টেজ আছে তাদেরকে কিওর করা যাচ্ছে। কিন্তু এই 16 লক্ষ পেশেন্টকে যদি আমি ক্যান্সার রোগীকে যদি আমি বাদ দিই, তাহলে আমার
পপুলেশন থাকে 17,84,00,000। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, পরবর্তীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।